মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা তো ভাবা হচ্ছে, কিন্তু কোনটা বাঁচবেন? মানে এত এত ফান্ড, মাথা তো ঘুরেই যায়, তাই না? একদম নতুন যারা, তাদের জন্য তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তো চলুন আজ এই পুরো ব্যাপারটা একেবারে সহজ করে ফেলি। আমরা যখন প্রথমবার ইনভেস্টমেন্টের কথা ভাবি, আমাদের চোখ সবার আগে কোথায় যায়? সোজা ওই বড় বড় রিটার্নের সংখ্যাগুলোর দিকে, ঠিক? মনে হয় আরে এই ফান্ডটা তো অসীম লাভ দিয়েছে, এটাই সেরা হবে। কিন্তু বিশ্বাস করুন, এই ভাবনাটাই কিন্তু একটা মস্ত বড় ফাঁদ। শুধু রিটার্ন দেখে ফান্ড বাঁচতে যাওয়া মানে নিজেই সমস্যায় পড়ে। স্ক্রিনের দিকে একবার দেখুন, এখানে 3টে ফান্ড আছে, কেমন? ফান্ড এ দিয়েছে 25% রিটার্ন, ফান্ড বি 18% আর ফান্ড সি 22%। এখন খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে ফান্ড এই তো বেস্ট, তাই না? কিন্তু এখানে আসল টুইস্টটা লুকিয়ে আছে। আমরা যা দেখছি সেটা কিন্তু পুরো ছবি নয়, ছবির একটা ছোট্ট অংশ মাত্র। প্রশ্ন হলো, রিটার্নের বাইরে আর কি দেখতে হবে আমাদের? উত্তরটা হলো রিস্ক বা ঝুঁকি। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, যেখানে বেশি রিটার্নের হাতছানি, সেখানেই কিন্তু লুকিয়ে থাকে বেশি ঝুঁকি। তো এই ঝুঁকিটা আমরা মাপব কিভাবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। একটা সহজ উদাহরণ দিই। ধরুন দুটো দৌড়বিদ আছে, একজন স্প্রিন্টার আর একজন ম্যারাথন রানার। স্প্রিন্টার ফান্ড হলো সেই দৌড়বীরের মতো যে খুব জোরে দৌড় শুরু করে, মানে হুট করে অনেক রিটার্ন দিয়ে দিতে পারে, কিন্তু যে কোনো সময় হোঁচট খেয়ে পড়েও যেতে পারে। আর ম্যারাথন ফান্ড হলো সেই ধৈর্যশীল রানার যে ধীরে কিন্তু স্থিরভাবে লম্বা দৌড়টা শেষ করে। এখন একজন সতর্ক বিনিয়োগকারী হিসেবে কোন পথটা বাছা উচিত বলুন তো? অবশ্যই ম্যারাথনের পথ। ঝুঁকি মাপার জন্য আমাদের হাতে প্রথম যে টুলটা আছে তার নাম হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সংক্ষেপে এসডি। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা একদম সোজা। এটা শুধু মাপে যে একটা ফান্ডের রিটার্ন কতটা ওঠা নামা করে, মানে কতটা ভলেটাইল। ধরুন আপনি একটা গাড়িতে যাচ্ছেন, যদি রাস্তাটা মসৃণ হয় গাড়ি শান্তভাবে চলবে, আর যদি ভাঙাচোরা হয় তাহলে প্রচুর ঝাঁকুনি হবে। কম এসডি মানে হলো মসৃণ রাস্তা, আর বেশি এসডি মানে ঝাঁকুনির ভয়। তো আমরা সবসময় কম ঝাঁকুনির গাড়ি পছন্দ করব, তাই না? এরপর আসছে বিটা। এটা আরও ইন্টারেস্টিং। বিটা আসলে আপনার ফান্ডকে পুরো শেয়ার মার্কেটের সাথে তুলনা করে, মানে মার্কেট উঠলে বা নামলে আপনার ফান্ডটা কেমন আচরণ করবে সেটার একটা আন্দাজ দেয়। পুরো মার্কেটের বিটা ধরা হয় 1। এখন আপনার ফান্ডের বিটা যদি 1-এর কম হয়, ধরুন 0.9, তার মানে হলো মার্কেট 10% নামলে আপনার ফান্ড হয়তো 9% নামবে, মানে মার্কেটের থেকে কম পড়বে। তো যারা খুব সতর্ক তাদের জন্য 1-এর কম বিটা সবসময় একটা সেফ অপশন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিসে, শার্প রেশিও। এটা হলো একটা স্মার্ট রেশিও। এটা কি বলে জানেন? এটা বলে যে আপনি যেটুকু ঝুঁকি নিচ্ছেন তার বদলে কতটা রিটার্ন কামাচ্ছেন, মানে আপনার ঝুঁকির পুরস্কার কতটা। সোজা কথায়, শার্প রেশিও যত বেশি, আপনার বিনিয়োগ তত বেশি বুদ্ধিমানের কাজ। এবার আমাদের স্প্রিন্টার আর ম্যারাথন ফান্ডের উদাহরণে ফিরে যাই। টেবিলটা ভালো করে দেখুন। স্প্রিন্টার ফান্ড 25% রিটার্ন দিয়েছে, দারুণ। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখুন 18, আর বিটা 1.3, মানে মার্কেটের থেকেও বেশি অস্থির। অন্যদিকে ম্যারাথন ফান্ড রিটার্ন দিয়েছে 18%, একটু কম, কিন্তু এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাত্র 12, বিটা 0.9 আর শার্প রেশিও 1.2। তার মানে কি দাঁড়ালো? রিটার্ন একটু কম হলেও ঝুঁকির হিসাবে ম্যারাথন ফান্ড অনেক বেশি স্টেবল আর স্মার্ট একটা চয়েস। মূল কথাটা হলো এটাই, স্প্রিন্টার হয়তো আপনাকে একটা ছোট রেস জিতিয়ে দেবে, কিন্তু লম্বা আর নিরাপদ যাত্রার জন্য ম্যারাথনই হলো আসল ভরসা। আমরা তো রিটার্ন আর রিস্ক নিয়ে অনেক কথা বললাম, কিন্তু গল্প এখানেই শেষ নয়। এমন কিছু লুকানো খরচ আছে যা আপনার লাভের অঙ্কটা কিন্তু অনেকটাই কমিয়ে দিতে পারে। কি সেই খরচ? চলুন দেখি। এই সংখ্যাটা দেখুন, 2%। দেখতে তো খুব ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই হলো এক্সপেন্স রেশিও। সহজ ভাষায়, আপনার টাকা ম্যানেজ করার জন্য ফান্ড হাউস যে বার্ষিক ফি নেয় সেটাই এটা। এই আপাতদৃষ্টিতে ছোট ফিস লম্বা সময়ে কিন্তু আপনার লাভের একটা বড় অংশ খেয়ে নিতে পারে। চক্রবৃদ্ধির সুদের মতো এই খরচটাও সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তাই ফান্ড বাছার সময় সবসময় কম এক্সপেন্স রেশিও খোঁজাটা খুব জরুরি। আরেকটা খরচ হলো এক্সিট লোড। এটা কি? এটা হলো একটা পেনাল্টি ফি,
মানে আপনি যদি নির্দিষ্ট সময়ের আগে সাধারণত 1 বছরের মধ্যে টাকা তুলে নেন তাহলে আপনাকে একটা জরিমানা দিতে হবে। তাই যদি কম সময়ের জন্য বিনিয়োগের কথা ভাবেন তাহলে অবশ্যই দেখে নিতে হবে ফান্ডে কোনো এক্সিট লোড আছে কিনা। তো আমরা সংখ্যা, ডেটা, খরচ এসব নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এবার একটা খুব মানসিক প্রশ্ন। আমাদের কষ্ট করে জমানো টাকাটা আসলে কার হাতে তুলে দিচ্ছি আমরা? মানে যে গাড়িটা চালাবে সেই ড্রাইভারটা কেমন? চলুন ফান্ড ম্যানেজার আর তার স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলা যাক। ভালো ফান্ড ম্যানেজার কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই আমাদের কয়েকটা প্রশ্ন করতেই হবে, যেমন এই ম্যানেজার কতদিন ধরে ফান্ডটা চালাচ্ছেন, তার ট্র্যাক রেকর্ড কেমন, মানে তিনি কি পরপর ভালো পারফর্ম করেছেন, আর টাকাটা ঠিক কোথায় খাটানো হচ্ছে, কোন কোন স্টকে, কোন কোন সেক্টরে, পুরো পোর্টফোলিওটা কি ব্যালেন্সড নাকি শুধু একটাই দিকে বেশি ঝুঁকে আছে। সময় মনে রাখতে হবে একজন ভালো ফান্ড ম্যানেজারই কিন্তু সব কিছুর আসল পার্থক্যটা গড়ে দেন। তার অভিজ্ঞতা আর দক্ষতার উপর অনেক কিছু নির্ভর করে। তখন আমরা যা যা জানলাম সেগুলোকে একসাথে করে একটা সহজ চেকলিস্ট বানিয়ে ফেলি, কেমন? এটা থাকলে যে কোনো ফান্ডকে বিচার করা অনেক সহজ হয়ে যাবে। হলো আমাদের 5 দফার মিউচুয়াল ফান্ড চেক আপ। 1 নম্বর, শুধু ফান্ডের রিটার্ন দেখবেন না, তার বেঞ্চমার্কের সাথে তুলনা করুন। 2, ঝুঁকির মাপকাঠিগুলো দেখুন, চেষ্টা করুন কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর একের নিচে বিটা খুঁজতে। 3, ভালো ঝুঁকি বনাম রিটার্নের জন্য একটা ভালো শার্প রেশিও আছে কিনা দেখে নিন। 4, খরচগুলো অবশ্যই চেক করুন, এক্সপেন্স রেশিও যেন কম থাকে আর এক্সিট লোড সম্পর্কে জেনে নিন। আর সবশেষে 5 নম্বর, ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা আর পোর্টফোলিওর গঠনটা ভালো করে দেখুন। ব্যাপারটা কি দাঁড়ালো? মিউচুয়াল ফান্ড বাছাটা কিন্তু কোনো লটারি খেলা নয়, এটা হলো একটা ঠান্ডা মাথার অ্যানালিসিস। আর এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখা যায় তাহলে যে কেউই চোখ কান খোলা রেখে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে। একটা জরুরি কথা বলে রাখা ভালো, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু বাজারগত ঝুঁকির ওপর নির্ভরশীল। অতীতের পারফরমেন্স কিন্তু ভবিষ্যতের ফলাফলের কোনো গ্যারান্টি দেয় না। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সাথে কথা বলে নেবেন। এখন তো আপনাদের হাতে একটা ম্যাপ আছে, তাহলে আর দেরি কেন? বিনিয়োগের এই যাত্রাটা এবার কোথা থেকে শুরু করবেন? আত্মবিশ্বাসের সাথেই প্রথম পাটা বাড়ান।